আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মীমাংসা ছাড়াই শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত ধাপের তৃতীয় দিনের আলোচনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এর পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্ন মত। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোট কিংবা ইলেকটোরাল কলেজ ভোটের বিষয়েও একমত নয় দলগুলো। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনার ধারাবাহিকতায় চূড়ান্ত ধাপের তৃতীয় দিনের আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী এলাকা নির্ধারণ, দিনের আলোচ্যসূচি নির্ধারিত হলেও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ আগের দিনের অনেক আলোচনাই ফিরে আসে বক্তব্যে। আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশনস এরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয়ে আলোচনায় আসবে, বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনায় আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। কারণ ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না। নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে, জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। তবে আমরা বলতে চাই যে এই জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনোই স্থায়ী নয়। আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, কমিশনের অনেক ভুল ত্রুটি থাকলেও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার কারণে সংস্কার ইস্যুতে আলোচনা অগ্রসর হচ্ছে। অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যে সব বিষয়ে হওয়া যাবে আমরা মনে করি না, এটা একটা অসম্ভব প্রত্যাশা হবে। অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো, সেই চেষ্টাটা সকলের দিক থেকে আছে। প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে সংস্কার প্রস্তাব এবং সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি সহ প্রয়োজনীয় সংস্কার আলোচনা হয় বৈঠকে। জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। আর্টিকেল 70-তে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই 500 জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আলোচনা দীর্ঘ হওয়ায় শুক্রবার এবং পরদিন শনিবার বাদ দিয়ে রোববার আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণা ও সনদ প্রণয়ন ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, পুরনো বন্দোবস্তের সঙ্গে চলা দল ও গোষ্ঠী তাদের চেপে ধরতে চাইছে। সংস্কার চূড়ান্ত না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সরকারের সমালোচনাও করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা শিক্ষার্থীদের নিয়ে তৈরি সংগঠন এনসিপি। দেশের রাজনীতিতে আসা দলটি নির্বাচনী ডামাডোলের মাঝেও অনেকটাই নিরুত্তাপ। আপাতত নির্বাচনের চেয়ে মাঠের রাজনীতিতেই বেশি মনোযোগী হতে চাইছে তারা। জুলাই ঘোষণা এবং নতুন বন্দোবস্তের বিষয়ে সরকারকে চাপে ফেলতে ইতোমধ্যেই কর্মসূচি দিয়েছে দলটি। আগামীতেও বড় শোডাউনের চিন্তার কথা জানান দলটির প্রধান উপদেষ্টা যখন আমাদের নিয়ে বসছিলেন শেষবার, আমি তখন বলেছিলাম যে যদি জুলাই সনদের আগেই নির্বাচনের তারিখ বা নির্বাচন বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা আসে তাহলে সংস্কার প্রক্রিয়া ও ঐকমত্য প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারপরও সরকার মনে করেছেন যে এটা দেওয়া প্রয়োজন, কিন্তু এটা একটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এখন সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে আস্থায় নিয়ে জুলাই মাসের মধ্যেই যাতে আবার সেই সব কাজ, সনদের সব কাজ সম্পন্ন করা যায়। আর জুলাই ঘোষণাপত্র, সেটা সরকার তো বারবার এটা আমাদের ছাত্রদের সাথে এক ধরনের
আমি বলবো প্রতারণাই করেছে। যদিও সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলোর মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এনসিপির কয়েকজন গণসংযোগ করতে দেখা গেছে কিছুদিন আগে। বিভিন্ন অনুষ্ঠানেও সরব উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান একটি পদ্ধতিগত পরিবর্তনের দাবিত হয়েছিল। এ কারণে পরিবর্তন ও সংস্কার না হলে দল হিসেবে তারা আন্দোলনে নামবেন। এখন সব কিছু যদি মাঠের শক্তির উপরে, পেশি শক্তির উপরে নির্ভর করে আমাদের করতে হয়, তাহলে এই দেশ তো বেশি দূর আগাবে না। বারবার মাঠে আমরা আন্দোলন করব, ম্যান পাওয়ার মোবিলাইজ হবে জনগণের, সেই আন্দোলনের প্রেক্ষিতেই এই সরকারের সময় যদি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জিনিস দাবি আদায় করতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। এবং দেশের মানুষের সাথে যদি একটা প্রতারণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া হয়, আমরা মনে করি না যে দেশের মানুষ আর রাস্তায় নেমে আসবে না। মানে অনেকে তো ভাবছে সবাই ঘরে চলে গিয়েছে, গণঅভ্যুত্থান শেষ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা রাস্তায় থাকবো, মানুষকে রাস্তায় আহ্বান জানাবো। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম ডেডলক হয়ে আছে, এখন আর চুপ করে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। সংশ্লিষ্ট সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। নগর ভবন অবরুদ্ধ হয়ে আছে প্রায় 1.5 মাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে নগর ভবনের সামনে চলছে এই বিক্ষোভ। নিজেকে মেয়র ঘোষণা করে নগর ভবনে বৈঠকও করেছেন ইশরাক হোসেন। একই দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটির নানান সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তাই আর চুপ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা। এর আগে সচিবালয় থেকে 11 জেলার 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, রাজনৈতিক প্রভাবে কম বেশি নয়, সরকারের লক্ষ্য সারা দেশে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শত সমালোচনা উপেক্ষা করে মেয়র পদের শপথের দাবিতে ইশরাক হোসেনের কর্মসূচিকে আত্মঘাতী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার হুমকিতে ফেলছেন বলে মত তাদের। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফাল আহমেদ মনে করেন, ইশরাকের ইস্যুতে ভুল আছে অন্তর্বর্তীতে সরকারেও। নগর বিশেষজ্ঞদের মতে, নগরবাসীর সেবা বিঘ্নিত করে এমন আন্দোলনের যৌক্তিকতা নেই। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 1 মাস বন্ধ নগর ভবনের সব কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলনে ইশরাকের সমর্থকরা। নির্বাচন কমিশনের গ্যাজেটের মেয়াদ শেষ, এমনকি নির্বাচিত মেয়রের মেয়াদকালও শেষ প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। এমন বাস্তবতায় শপথ না নিয়ে মেয়র হিসেবে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নিয়মিত সভা করছেন ইশরাক। নিজ তত্ত্বাবধানে সেবা চালুর কথা জানালেও কার্যত বন্ধ সকল সেবা, সেই সাথে উন্নয়ন কার্যক্রম। এতে চরম অনিশ্চয়তায় নগর সেবা। আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি, সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না। চলমান এই আন্দোলনকে ইশরাকের জন্য আত্মঘাতী বলে মত দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, শপথ না নিয়ে নগর ভবনের নিয়ন্ত্রণ নিতে পারেন না তিনি। যদি এটা ব্যালিডে হতো, সে মেয়াদ শেষ। এখন এসে উনি গিয়ে যে ভিতরে ঢুকে গেছেন, ঢুকে সভা সমিতি করছেন এবং কাজ করছেন, এটা তো পুরা বেআইনি কাজ করছেন।
এটা রাজনৈতিকভাবে ওনার জন্য সুইসাইডাল। উনি তো নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে যে কোনো নাগরিক যদি আমি এতে চলে যাই, সিটি কর্পোরেশনে গিয়ে বলি যে আমি এখন এই নির্দেশনা দেবো, এটা তো করা সম্ভব না। ওয়াই গভর্নমেন্ট তাকে 3 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, যে কদিন সময় আছে সে কদিনের জন্য মেয়র করলো না কেন? নগর সেবা বিঘ্নিত হওয়া নিয়ে কথা বলেছেন নগর বিশেষজ্ঞরাও বলছেন, নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করবে। আপনার সামনে যারা আছেন, যারা তাকে উৎসাহ দিচ্ছেন নগর ভবন দখল করতে, তারা কিন্তু একসময় ওনার সাথে থাকবেন না। সেই জন্য নাগরিকদের ভাবনাটা শোনা উচিত। আর একটা রাষ্ট্রীয় সিস্টেমে তো আপনি এভাবে একটা সংস্থা দখল করা যায় না। পুরো বিষয়টাকে যেভাবে আইনানুগভাবে যেটাকে ওনারা মোকাবেলা করতে পারতেন সেটা না করে যেভাবে দখলের পন্থায় চলে গিয়েছেন, এইটা জনগণ একদমই কিন্তু পছন্দ করছে না। তারা যদি দেয়ালে কান পাতেন বুঝতে পারবেন যে এখানে নাগরিক অসন্তোষ বাড়ছে, কেননা নাগরিকরা এসে নগরের এই সিটি কর্পোরেশন সেবা পাচ্ছেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ নগর ভবনে জরুরি সেবা নিজ তত্ত্বাবধানে চালু করার যে ঘোষণা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিয়েছেন তা অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখতিয়ার ছাড়া এ ধরনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কঠিন এবং আইন বহির্ভূত। তাই তো এই সংকট উত্তরণের পথ সৃষ্টি করে দ্রুত এই সমস্যার সমাধান চান সেবা প্রত্যাশীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষকে মূর্খ করে রাখতে বিগত স্বৈরাচার সরকার ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, যেন তারা আওয়ামী লীগের অপকর্ম নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। বলেন, জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতির ধারক বাহক ছিলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শহীদ জিয়া ছিলেন আধুনিক রাষ্ট্র গড়ার কারিগর। স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান তার ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করেছিলেন বলেও তিনি জানান। সেমিনারে বক্তারা জিয়াউর রহমানের শিক্ষা দর্শন ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আকিম স্ট্রোস্টার। দুপুরে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা তিনি জানান। বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ও শিক্ষা ব্যবস্থা সহ চিকিৎসা ব্যবস্থা সহ বাণিজ্যিক উন্নয়নে পাশে থাকবে জার্মানি। গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য সাউথ আফ্রিকা ও রুয়ান্ডাকে অনুসরণ করে রিকনসিলিয়েশন করার প্রস্তাবও করেন তিনি। বৈঠকে দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জামাতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার কথা জানিয়েছেন দলের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার। এর পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা তিনি জানান। আবুল ফজল আরও জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন হবে। জানান, প্রচারণার ক্ষেত্রে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত থাকলে প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। এছাড়া বিধিমালা লঙ্ঘনের সাজা আরও কঠোর করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি 6 মাস কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা। এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। চেক ডিসঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুনুর রশিদ এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠের সিলেটের সাবেক ব্যুরো প্রধান আহমেদ নূর এই মামলাটি করেন। মামলায় সমন জারির পরেও আদালতে হাজির না হওয়ায় আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে
ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সম্পাদক হাসান হাফিজ ও নঈম নিজাম সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কর্মসূচির আয়োজন করা হবে। পাশাপাশি 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে। এছাড়া ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদকে প্রধান করে জুলাই প্রোক্লেমেশনের জন্য কমিটি করা হয়েছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ কথা জানান। বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত চূড়ান্তের পরে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কি কি কর্মসূচি থাকবে তা সোমবার তুলে ধরা হবে। মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। এবং 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। আগামী 2 দিনের মধ্যে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না হলে রোববার অর্থ মন্ত্রণালয়ের অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বেলা 11:30টার পর সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রেখে 25 মে এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর 24 মে থেকে তা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অধ্যাদেশটি পর্যালোচনায় 4 জুন আইন উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটি দ্রুতই কিছু ধারা সংশোধন করে উপদেষ্টা কমিটির বৈঠকে তুলে ধরবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হতে পারে বলে জানা যায়। 2021 সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ছিলেন। আড়িয়াল বিলকে রক্ষায় প্রয়োজনে বিশেষ এলাকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই বিল রক্ষায় উপস্থিত কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। রাজধানীর পানি ভবনে আয়োজিত আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ফলাফলের উপর জাতীয় কর্মশালায় এ কথা তিনি বলেন, পদ্মা নদীর সাথে সংযোগ রাখতে বিলের আশেপাশের বাঁধ ভেঙে দিয়ে বাঁশের সাঁকো অথবা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পার্শ্ববর্তী যেসব খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে যারা মাছ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জীববৈচিত্র্যে ভরপুর আড়িয়াল বিল প্রাকৃতিক সৌন্দর্যের আধার বলে মন্তব্য করেন। তিনি বলেন, 10 লক্ষ মানুষের কর্মসংস্থানের এই বিল রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করার কোনো বিকল্প নেই। এই বিল রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করার কোনো বিকল্প নেই। এছাড়া শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পরিবেশ রক্ষা করে আড়িয়াল বিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অতি দ্রুত সকলকে কাজ করার তাগিদ দেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর আসন্ন নির্বাচনে অংশ নিতে 34 জন ব্যবসায়ী নিয়ে প্যানেল ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির নেতারা। তারা জানান, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের প্যানেল সভাপতি হবেন বাংলাদেশ CNG মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন। পরিষদের পক্ষ থেকে FBCCI এর সাবেক সহ সভাপতি ও পরিষদের প্রধান উপদেষ্টা আবুল কাশেম প্যানেল সভাপতির নাম ঘোষণা করেন। শিগগিরই বাকি প্রার্থীদের নামও ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ সময় জাকির হোসেন নয়ন বলেন, বিগত সরকারের সময়ের মতো FBCCI আর রাজনৈতিক দলের আজ্ঞাবহ নয়, ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে। অর্থনীতির ভিত শক্ত করতে শুধু বাজেটই যথেষ্ট নয়, প্রয়োজন নীতির পেছনে থাকা নির্ভরযোগ্য পরামর্শ আর কার্যকর বাস্তবায়ন। আর সেই ভূমিকাই পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টসের প্রতিষ্ঠান ICAB। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায়, জাতীয় বাজেট প্রণয়নে সরকারকে নিয়মিত প্রস্তাবনা দিয়ে আসছে ICAB। শুধু বাজেট নয়, শিল্পনীতি, আমদানি রফতানি নীতি, এমনকি বিনিয়োগ কাঠামোতেও পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। এ সময় জানানো হয়, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দক্ষতা, আন্তর্জাতিক স্বীকৃতি আর স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে ICAB। আর্থিক প্রতিবেদন ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষায় প্রতিটি ধাপে প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক কাঠামো মেনে চলে। জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অতীতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামীতে যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে এই পুরস্কার দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনূর্ধ্ব-17 জাতীয় গোল্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে নীলফামারীতে আন্তর্জাতিক ফুটবল আয়োজনের চেষ্টা চলছে। এজন্য সেখানকার অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এছাড়া আঞ্চলিক পর্যায় থেকে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার পথটা সহজ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।